কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। আজ অফিসে একটু কাজের চাপ কম থাকায় তাড়াতাড়ি ব্যাগ কাঁধে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম। 5:50 বর্ধমান লোকালটা ধরতে পারলে তাড়াতাড়ি দিদির বাড়ি পৌঁছে যেতে পারবো। আজ আমার একমাত্র দিদির মেয়ের 10 বছরের জন্মদিন। ওরা থাকে ভুবনডাঙ্গায়। আমার ভাগ্নি রুমি গেলবার যখন আমাদের বাড়িতে এসেছিল বারবার করে বলেছে, মামা, ও মামা, মামা তুমি কিন্তু আমার জন্মদিনে যাবে। তুমি না গেলে আমি কিন্তু আর কখনো কথা বলবো না। একমাত্র ভাগ্নি যদি মামার ওপরে রাগ করে তবে পৃথিবীর কোনো মামাই যে ভালো থাকতে পারে না এ কথা আমি হলপ করে বলতে পারি। কোনো রকমে বাস থেকে নেমে ছুটতে ছুটতে হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম। দেখলাম ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে উঠলাম ট্রেনে। মিনিট 5 মধ্যেই ট্রেন ছেড়ে দিল। কোলাহল মুখর স্টেশন, যাত্রীদের ব্যস্ততা, কুলিদের হাঁকডাক সব কিছু ছাড়িয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে। আমি যে কামরায় উঠেছি সেখানে ভিড়ে ঠাসাঠাসি। তবুও একটা কোণে মেঝেতে চাদর পেতে 6-7 জন বসে তাস খেলার জায়গাটা ঠিক করে নিয়েছে। তাদের উচ্ছ্বসিত কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো। প্রথম ব্যক্তি তাস খেলতে খেলতেই বলল, আমি কিভাবে খেলবো দাদা? আমার বিবিটা কোথায়? একদম বলে গেছে, একদম বলে গেছে। এই যে আমার পায়ের নিচে। কি মশাই, এই অন্যের বিবিকে করে পায়ের নিচে নিয়ে বসে আছেন যে, সাহস না মন্দ নয়। হ্যাঁ, আশেপাশের যাত্রীরা অনেকেই এই কথায় হেসে উঠল। তাস খেলার সময় যখন কেউ হারাতে বসে তখন অনেকের এরকম পায়ের নিচে তাস চলে যায়। কি বলো ভাইয়া? সাথে সাথে আবারও একটা হাসির রোল উঠল। এভাবেই ট্রেন শেওড়াফুলি পর্যন্ত পৌঁছল। এটা গ্যালোপিং ট্রেন, অর্থাৎ কিনা সব স্টেশনে দাঁড়াবে না। হাওড়া থেকে সোজা শ্রীরামপুর। শেওড়াফুলি স্টেশন ছেড়ে যেতেই ভিড় অনেকটা কমে এলো। এখনো 1.5 ঘন্টার পথ। একটা কোণের সিটে গিয়ে বসলাম আমি। ট্রেনের দুলকি চালে যেন চোখ জড়িয়ে এলো। আমি ঘুমিয়ে পড়লাম, নিশ্চিন্ত ঘুম। যখন ঘুম ভাঙলো তখন হাত ঘড়িতে দেখলাম সময় রাত 8টা। মনে মনে ভাবলাম এখান থেকে নদী পেরোতে হবে, তারপর সেখান থেকে হেঁটে প্রায় 20 মিনিট গেলেই আমার দিদির বাড়ি। সকলেই বর্ধমান নেমে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতে লাগলাম খালি হয়ে যাওয়া ট্রেনের কামরাগুলোকে। আমাদের জীবনেও এভাবে কত মানুষের আসা যাওয়া হয়ে থাকে, অথচ আমরা শেষ পর্যন্ত একাই নিজের সঙ্গী হিসেবে থেকে যাই। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। হঠাৎ হাতঘড়ির দিকে নজর পড়তেই দেখি 8:30 বেজে গেছে। খেয়াঘাটে বেশি রাত পর্যন্ত নৌকো থাকে না। নদীর ধারে পৌঁছে একটা নৌকো পাওয়া গেল। দেরি না করে চটপট উঠে পড়লাম সেই নৌকোয়। মাঝি নৌকা ছেড়ে দিল। ছইয়ের ভেতর বসে আমি মাঝির মুখ দেখতে পেলাম না। একটা লণ্ঠন টিমটিম করে জ্বলছে, আর তার সাথে নদীর জলে বৈঠা চালনার ছলাৎ ছলাৎ শব্দটা মনটা বড় উদাস করে দেয়। আমি বরাবরই কথা বলতে বড় ভালোবাসি। আমার অফিসে আমারই গুণের জন্য একটা পদবি প্রাপ্ত হয়েছে, কথক বাবু। নামটা আমার বেশ লাগে। অফিসে ঢোকার পর কথক বাবু নামটা শুনতে আমার আসল নাম যে অমিয়চরণ সে কথা বেমালুম ভুলে গেছিলাম। সে যাই হোক, কতক্ষণ হলো একা বসে আছি। মাঝির সাথে আলাপ করার জন্য প্রাণটা হাঁক পাঁক করতে লাগলো। ছইয়ের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলাম। মাঝি যেন আমাকে লক্ষ্যই করছে না। আমি নিজেই এগিয়ে গিয়ে বললাম, কে মাঝি ভাই, তোমার নাম কি? মাঝি পেছন ফিরে বলল,
আমার নাম জেনে কি কাম বাবু? হ্যাঁ, ভিতরে গিয়ে বসেন তো। ভারী অবাক হলাম। মনক্ষুণ্ণ হয়ে আবার ছইয়ের ভেতরে ঢুকতে যাব, এমন সময় একটা অদ্ভুত চিৎকার শুনে আমার হাড় হিম হয়ে গেল। আমি ভয় পেয়ে বলে উঠলাম, ওটা কিসের শব্দ মাঝি ভাই? ও কিছু না। আমি তাও জোর করে বললাম, আমার কাছে কিছু লুকিও না মাঝি, বলো ওটা কিসের চিৎকার? পিশাচের। পিশাচ? হ্যাঁ, কেন আপনি জানেন না মরা খোলার পিশাচের কথা? না, আমি 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 কিছু জানি না। এই নামটা কি আগেই ছিল নাকি? আমাকে কথা শেষ করতে না দিয়ে মাঝি বলতে শুরু করলো, এই জঙ্গলের নাম ছিল রায়দিঘির জঙ্গল। তখন জমিদার ছিলেন নারায়ণ রায় মশাই। এই জঙ্গল ও তার মাঝে বিশাল এক দিঘি ছিল, লোকে বলতো রায়দের দিঘি। তারপর অবশ্য লোক মুখে এই দিঘির নাম রায়দিঘি হয়েছে। এরপর এই জঙ্গলে এমন একটা ঘটনা ঘটে যায়। এইটুকু বলে চুপ হয়ে যায় মাঝি। আমি বললাম, কি ঘটনা? আপনারা আজকালকার দিনের মানুষ, ওসব পুরনো কথা আপনারা মোটেই বিশ্বাস করবেন না। আমার কথা শুনে হয়তো হেসেই উড়িয়ে দেবেন, তাই শুনে কাজ নেই। আপনি শুধু চুপ করে বসে থাকেন তো। আমার ভারী অপমানিত বোধ হলো, কৌতূহল হলো খুব। তারপর ভাবলাম মাঝি নিশ্চয়ই আগে কাউকে এই কাহিনী শোনাতে গিয়ে অপদস্থ হয়েছে, তাই এখন আর সে বলতে চাইছে না। আমি তাকে আশ্বস্ত করে বললাম, তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব। দেখো, আমাকে মিথ্যে বলে তোমার তো কিছু লাভ নেই। ঠিক আছে ঠিক আছে, শুনুন তবে। সেদিন মাঝির কাছ থেকে যেভাবে ঘটনাটা শুনেছিলাম ঠিক সেভাবেই বর্ণনা করছি। মাঝি বলেছিল, সে অনেককাল আগের কথা। তখন এখানে জমিদারি ব্যবস্থা উঠে গিয়েছে। গ্রামের ভালো মন্দ সব কিছু এই গ্রামের মোড়ল শ্রী বিশ্বম্বর বিশ্বাস মশাই দেখাশোনা করতেন। তার দুটি মেয়ে, নীলা আর মানসী। নীলা বাড়ির বড় মেয়ে, স্বভাবে অত্যন্তই শান্ত। ছোট মেয়েটি ছিল চঞ্চল ও ঝগড়ুটে প্রকৃতির। দিদির সব কিছুতেই যেন তার একচ্ছত্র অধিকার। একদিন দুপুরে একটি অপরিচিত ছেলে তাদের বাড়িতে এলো। বাড়িতে ঢুকেই সে বলে, এই বাড়িতে কেউ আছো নাকি গো? গৃহস্বামী মানে মোড়ল মশাই তখন দ্বিপ্রহরের আহার করছিলেন। ছোট মেয়ে মানসীকে ডেকে বললেন, এই দেখ তো মা, কে ডাকে? মানসী তখন এই ধরুন না 12 কি 13 বছরের হবে। সে পুকুরের ঘাটে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল। বাবার ডাক শুনে বলল, যাই বাবা। তারপর মনে মনে বলল, মরণ খাঁকা দুপুর ছাড়া আর বুঝি আসার সময় পেল না। নাইতে যাওয়া ছেড়ে এখন কুটুম্বিতা করি আর কি। এই বলে দপদপ করে পা ফেলে বাইরে চলে গেল। নীলা সব দেখে বাবাকে বলল, আমাকে বললেই তো পারতে, জানোই তো ওরকম। বিশ্বাস মশাই খেতে খেতেই উত্তর দিলেন, তোকে নিয়ে তো আমার চিন্তা নেই রে মা, চিন্তা তো ওই ছোটটিকে নিয়ে। একেবারে যেন সাক্ষাৎ মা চণ্ডী। তুই ওকে আদর দিয়ে দিয়ে আরো মাথায় তুলেছিস। ওকেও একটু কাজ করতে দে, ও কিছু শিখুক। নীলা নিঃশব্দে হেসে উঠে নিজের কাজে চলে গেল। বাইরে বেরিয়ে সে অপরিচিত একটি ছেলেকে দেখে কিছুটা স্তম্ভিত হয়ে গেল মানসী। ছেলেটি সদর দরজার বাইরে থেকেই বলল, পেন নাম হই, আমি জগা, ভালো নাম জগন্নাথ। বাবুকে যদি একটিবার ডেকে দিতেন। বাবা তো এখন খেতে বসেছেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি ভিতরে গিয়ে বলে আসি। ছেলেটি ঘাড় নেড়ে সম্মতি জানিয়েই বাইরেই দাঁড়িয়ে রইল।
খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে বিশ্বাস মশাই বাইরে বেরিয়ে এলেন। ছেলেটি তাকে প্রণাম করে বলল, পেন নাম হই কর্তামশাই, আমি পাশের গ্রাম নিশিকান্তপুর থেকে আসছি। আমার বাবু এই কাগজটি দিয়ে আমাকে পাঠিয়েছেন। আপনি যদি এটা পড়ে আপনার উত্তরটা লিখে দেন তবে আমি সেটা নিয়েই রওনা দিব। বিশ্বাস মশাই কাগজটা খুলে পড়লেন। তার কপালে ভাঁজ পড়েছে। তারপর ছেলেটিকে বাইরেই দাঁড়াতে বলে তিনি ঘরে গেলেন। কিছুক্ষণ পরে আরও একটি কাগজ হাতে করে নিয়ে তিনি বেরিয়ে এসে ছেলেটির হাতে দিয়ে বললেন, ওনাকে বলো উনি যেন চিন্তা না করেন। জি আজ্ঞে। বলে মাথা নেড়ে ছেলেটি কাগজটা নিয়ে চলে গেল। বিশ্বাস মশাই চিন্তিত মুখে ঘরে ঢুকলেন। তারপর বললেন, আমাকে কালই একবার পাশের গ্রামে যেতে হবে গিন্নি। পরদিন সকালে বিশ্বম্বর বিশ্বাস পাশের গ্রাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি সেখানে পৌঁছালেন তখন প্রায় দুপুর। জমিদার মশাইয়ের আতিথ্য গ্রহণ করে তিনি পরিতৃপ্ত হলেন। সন্ধেবেলায় আহ্নিক সেরে জমিদার শ্রীপতি মুখুজ্জে মশাই তাকে নিজের ঘরে ডাকলেন। মোড়ল মশাই ঘরে ঢুকে দেখলেন জমিদার মশাই মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনি গলা খাঁকারি দিতেই মুখ তুলে চাইলেন মুখুজ্জে মশাই। স্মিত হেসে তিনি বললেন, আসুন মোড়ল মশাই, আসুন। দুজনেই ভিতরে গিয়ে আসন গ্রহণ করলেন। মোড়ল মশাই বললেন, কি হয়েছে? খুব চিন্তিত লাগছে আপনাকে। আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। বলবো বলেই তো আপনাকে ডেকে পাঠিয়েছি। আপনি আমার পরম বন্ধু। আপনার কাছে আমি অনেক ভরসা করে কথাটা বলতে পারি। বিশ্বাস মশাই তার কাঁধে হাত রাখলেন। মুখুজ্জে মশাই একজনকে নির্দেশ দিলেন, দরজাটা বন্ধ করে দে, আর বাইরেই পাহারায় থাকবি। কেউ যেন কোনোভাবে আমাদের কথা শুনতে না পায়, বুঝলি কি না? দরজা বন্ধ হয়ে গেল। জমিদার মশাই বলতে শুরু করলেন, হাওয়া বাতাস লাগা কাকে বলে জানেন? ভ্রু কুচকে ঘাড় নেড়ে মোড়ল মশাই বললেন, শুনেছি, তবে বিস্তারিত কিছুই জানি না। কি হয়েছে বলুন তো? জমিদার মশাই একটু কাছে এসে বললেন, তাহলে আপনাকে বিষয়টা খুলেই বলি। আমার একটি কন্যা সন্তান রয়েছে, নাম শ্রীময়ী। আর একটি পুত্র সন্তান রয়েছে, নাম মৃগাঙ্ক। আমার বড় আদরের কন্যা শ্রীময়ী। ছোট থেকেই বড় শান্ত স্বভাবের আমার মেয়েটি। মায়ের সাথেই থাকে, ঘরের দেখাশোনা করে। এখন আমার মেয়ের বয়স 12। তাকে পাত্রস্থ করতে হবে, এটাই আমার এখন চিন্তা। কিন্তু এর চেয়েও বড় চিন্তা আমাকে গ্রাস করে ফেলেছে মোড়ল মশাই। এই কয়েকদিন হলো আমার মেয়েটি কথা বলে না। ওর মা ওকে খাওয়াতে গেলে আঁচড়ে কামড়ে দেয়। অমন শান্ত লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে যেন একেবারে রণমূর্তি ধারণ করেছে। এই পর্যন্ত বলে জমিদার মশাই থামলেন। তার গলা ধরে এসেছে, তার দু চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। তারপর চোখের জল মুছে নিয়ে তিনি বললেন, আপনার কাছে লুকোবো না মোড়ল মশাই। মেয়েকে এখন ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, না হলে সব জিনিস একেবারে তছনছ করে দেয়। পাড়ার লোকে এইসব কথা যদি জানতে পারে তাহলে কিভাবে এই মেয়ের বিয়ে দেব বলুন? আমার মান সম্মান সব যে যেতে বসেছে মোড়ল মশাই। বিষয় আশয়ের প্রতি আর কোনো মোহ নেই আমার। ঈশ্বরের কাছে আমার একান্ত প্রার্থনা মোড়ল মশাই,
তিনি যেন আমার সন্তানকে সুস্থ করে তোলেন। আমি আর কিছু চাইনি, বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি আর কিছু চাইনি। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন জমিদার শ্রীপতি মুখুজ্জে। মোড়ল মশাই এ কথা শুনে বড়ই চিন্তায় পড়লেন। তারপর বললেন, একবার আমাদের গায়ের ভৈরব খুড়োকে খবর দিয়ে দেখতে পারেন। খুড়ো এককালে তন্ত্রমন্ত্র জানতেন, সাধনা করতেন। হয়তো আপনি নামও শুনে থাকবেন, ভৈরব মুখুজ্জে, এককালের নাম করা তান্ত্রিক। এখন অবশ্য তার বয়স হয়েছে, তবুও এখনো গ্রামের মানুষ এরকম কোনো বিপদে পড়লে ওনাকেই ডাকে। শ্রীপতি বাবু মোড়ল মশাইয়ের হাত দুটো ধরে কাতর স্বরে বললেন, আপনি ওনাকে একবারটি খবর পাঠান মোড়ল মশাই, দয়া করে যদি এই উপকারটুকু করেন। আমি সারা জীবন আপনার কাছে গোলাম হয়ে থাকবো। ছি, এসব কি বলছেন? আপনার সন্তান সে তো আমারও সন্তান, আমারও দুটি কন্যা রয়েছে, তাই আপনার কষ্ট আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আপনি কাউকে বলে কাগজ কালি আনবার ব্যবস্থা করুন। আমি খুড়োকে সবিস্তারে জানিয়ে এখানে আসার অনুরোধ করছি। কাল যেন আপনার লোক গিয়ে তাকে কাগজটি দেখিয়ে সাথে করেই নিয়ে আসে। আর একটা কথা, আপনার এমন বিপদের দিনে আমি সব সময় আপনার পাশেই থাকব। আপনার মেয়ে সুস্থ হবে সেটা দেখার পরই আমি এখান থেকে বিদায় নেব। আবারও কণ্ঠস্বর আর্দ্র হলো শ্রীপতি মুখুজ্জের। কৃতজ্ঞতায় অবনত হলেন তিনি। তারপর বললেন, আপনার মতো সহৃদয় ব্যক্তিকে পাশে পেয়েছি, এ আমার পরম সৌভাগ্য। আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি মোড়ল মশাই। আপনি এইখানে বসুন, আমি এখনই কাগজ ও কালি আনানোর ব্যবস্থা করছি। শ্রীপতি বাবু ডাকলেন, এই কে আছিস, একবার ভেতরে আয় তো। মোড়ল মশাই দেখলেন সেদিনে সেই ছেলেটি। জমিদার মশাইকে প্রণাম করে বলল, আজ্ঞে। একটা কাগজ আর একটা কালি নিয়ে আয়। আর শোন, ওই মোড়ল মশাইয়ের গায়ে তোকে একবার যেতে হবে। আর খবরদার, এই কথা এখন যেন 5 কান না হয়, ভালো করে মাথায় ঢুকিয়ে নে, বুঝেছিস? শেষের কথাগুলো খানিকটা ধমকের সুরেই বললেন তিনি। ছেলেটি নাবালক, ভয়ে ভয়ে ঘাড় নেড়ে কর্তার হুকুম তামিল করতে চলে গেল। ফিরে এলো কিছুক্ষণ পরে, সঙ্গে একটি কাগজ আর লেখার কালি। শ্রীপতিবাবু তার হাত থেকে কাগজ আর কালির দোয়াতটা নিয়ে বললেন, একটা কলম আনার কথা কি আর বলে দিতে হবে? ছেলেটি আবারও চলে গেল কলম আনতে। মোড়ল মশাই লেখা শেষ করে ভালো করে মুড়ে ছেলেটির হাতে দিয়ে বললেন, এই ওনাকে সাথে করে নিয়ে আসবে, কেমন? বিশেষ করে অনুরোধ করে বলবি, আর বলবি উনি না এলে অনর্থ হয়ে যাবে, বুঝেছিস? যে আজ্ঞে। বলে ছেলেটি রওনা দিল। পরের দিন দুপুরে ভৈরব খুড়ো এসে উপস্থিত হলেন। তার বয়স প্রায় ওই 70 ছুঁই ছুঁই। মাথা ভর্তি সাদা চুল, গলায় পট্ট বস্ত্র, গায়ে ছোট হাতা খদ্দরের পাঞ্জাবি, পরনে ধুতি। সেই ছেলেটি সাথে করে নিয়ে এসেছে। সকলে ওনার অপেক্ষাতেই বাইরের ঘরে বসেছিল। খুড়ো এসে জমিদার মশাই ও মোড়ল মশাইকে হাত জোর করে নমস্কার জানালেন। তারাও প্রতি নমস্কার জানালেন। জমিদার মশাই তাকে বসতে বলে ভিতর বাড়িতে গেলেন। খুড়ো মোড়ল মশাইকে বললেন, তোমার লেখা পড়ে যেটুকু বুঝেছি তাতে মনে হচ্ছে গুরুতর কিছু হয়েছে। কি হয়েছে একবার বলো তো বাবা। আপনি এতটা পথ পার হয়ে এসেছেন, একটু জল গ্রহণ করুন আগে, তারপর খাওয়া দাওয়া সেরে সব শুনবেন খুন। ততক্ষণে জমিদার মশাই ঘরে ঢুকলেন। খুড়োকে উদ্দেশ্য করে বললেন, আপনি যখন আমার বন্ধুর খুড়ো, তখন আমিও আপনাকে খুড়ো মশাই বলেই ডাকবো। তা বেশ বাবা, তুমিও আমার সন্তান তুল্য।
আপনি ভিতর বাড়িতে গিয়ে সামান্য কিছু গ্রহণ করবেন, চলুন। তারপর আপনাকে আমি বিস্তারিত সব বলবো। আসুন। ওরা তিনজনেই ভিতর বাড়িতে গেলেন। খাবারের এলাহি ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া সেরে তিনজনই হাঁটতে বের হলেন। গরমের দুপুর, তাল গাছের সারি পেরিয়ে দক্ষিণমুখী রাস্তা ধরে তারা হাঁটতে লাগলেন। এলাকাটা বেশ নির্জন, এখানে লোকজন তেমন কেউই আসে না। গ্রামের এক পাশে এই তাল বন। যখন তাল পাকে তখন ছোট ছোট ছেলেমেয়েরা তাল কুড়োতে আসে বটে, এছাড়া অন্য সময় এখানে কারোরই দেখা পাওয়া যায় না। খুড়ো বললেন, বলছিলাম যে বাবা, তোমার বাড়িতে কে কে আছেন? আমি, আমার স্ত্রী, আমার একমাত্র মেয়ে মৃন্ময়ী আর ছেলে মৃগাঙ্ক, আর এছাড়া চাকর বাকর। তোমার জমিদারিতে বাস করে তোমার এমন কোনো প্রজা আছে যে তোমার বিরুদ্ধে যেতে চায়? জমিদার মশাই কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, না, সেরকম কারো কথা তো মনে পড়ে না। তবে একবার একজন প্রজার সাথে ভাগ চাষ নিয়ে একটু বচসা হয়েছিল। সে আজ অনেক দিনের কথা। তার নাম ছিল মোহন। বহুদিন হলো সে মারা গিয়েছে। এরপর ভ্রু দুটো কুঁচকে বেশ চিন্তান্বিত হয়েই বললেন, এছাড়া আর তো কারো সাথে তেমন। মোড়ল মশাই ও খুড়ো মশাই সমস্ত কথা মন দিয়ে শুনলেন। তারপর বললেন, কিছু মনে করো না বাবা, তোমার বাড়িতে প্রবেশ করতেই একটা অশুভ কোনো কিছুর আভাস পেয়েছি আমি। আমার গায়ে শিহরণ খেলে গেল। দেখো, শরীরটাও কেমন যেন ভারী হয়ে আসছিল। জমিদার মশাই মোড়ল মশাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ঢোক গিলে তিনি বললেন, আপনি ঠিক ধরেছেন খুড়ো মশাই। আমার একমাত্র মেয়ে অসুস্থ। ও বেশ কয়েকদিন ধরে এই অদ্ভুত আচরণ করছে। আমার অমন লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটার সোনার অঙ্গ যেন একেবারে কালি হয়ে গিয়েছে। আপনি কিছু করুন খুড়ো মশাই। এই বলেই ধপ করে খুড়োর পায়ের কাছে বসে বললেন। খুড়ো মশাই অত্যন্ত লজ্জিত হয়েই বললেন, আরে করো কি? আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি তোমাদের ব্যাপারটা। আগে বলো তো, ঠিক কতদিন ধরে এরকম হচ্ছে? জমিদার মশাই একটু চিন্তা করে বললেন, গেল সপ্তাহে আমার গিন্নি মেয়েকে নিয়ে তার বাপের বাড়ি গিয়েছিলেন। তার বাবার তখন মরণাপন্ন অবস্থা। মেয়েকে একবার শেষ দেখা দেখতে চাইছে। আমি আর আপত্তি করলাম না। জমিদারের নানান কাজে ব্যস্ত থাকায় আমি যে সেখানে আর যেতে পারিনি। গাড়োয়ান আমাদের বহুদিনের প্রজা, তার সাথে মা আর মেয়েকে পাঠিয়ে দিলাম শিমুলপোতায়, ওই আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর মশাইয়ের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ওরা দিন 5 পরই বাড়ি ফিরে আসে। যেদিন ওরা ফিরে আসে সেদিন খানিক রাত হয়ে যায়। তারপরেই আমার মেয়ে জ্বরে পড়ে। ডাক্তার ভর্তি সবই তো করলাম, কিন্তু মেয়ে যে আমার কিছুতেই আর ভালো হচ্ছে না। চোখের কোনটা চিকচিক করে উঠল তার। খুড়ো বললেন, বুঝেছি। আচ্ছা, আমি একবার তোমার মেয়েকে দেখতে চাই, আমাকে এক্ষুনি নিয়ে চলো তো। তারা সকলে বাড়ির পথে রওনা দিলেন। খুড়োকে মৃন্ময়ীর ঘরে নিয়ে যাওয়া হলো। মৃন্ময়ী তখন ঘুমে অচেতন। তার মুখখানি দেখে সকলেরই বড়ই মায়া হলো। সদ্য কৈশোরপ্রাপ্ত মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে যেন বার্ধক্যে উপনীত হয়েছে। ক্লান্ত ক্লিষ্ট তার সরল মুখখানি, চোখ দুটি যেন কোটরে ঢুকে গেছে। মেয়েটির হাত দুখানি বিছানার সাথে বাঁধা। খুড়ো মেয়েটির কাছে গিয়ে বসলেন। এক হাতে তার একটি হাত তুলে নিয়ে নিজের উপবিত অর্থাৎ পইতে ধরে গায়ত্রী মন্ত্র জপ করতেই
মেয়েটি চোখ খুলল। সবাই তার দিকে তাকিয়ে দেখলো তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। রাগে যেন সে ফুঁসছে। খুড়ো বললেন, তাড়াতাড়ি একটু হলুদ আর সর্ষে পুড়িয়ে নিয়ে আসতে বলুন, আমি ততক্ষণ এদিকটা দেখছি। জমিদার মশাই একটি লোককে ডেকে হুকুম দেওয়ার সাথে সাথেই সে ছুটল তামিল করতে। মেয়েটি উঠে বসেছে। কোথায় সেই শান্ত স্নিগ্ধ পল্লী মেয়ের রূপ, এ যেন চণ্ডী রূপ নিয়েছে। এবারে খুড়ো ঠিক তার দুটো চোখের মাঝের স্থানে আঙুল নির্দেশ করলেন। মেয়েটি চেষ্টা করেও বহুক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ বন্ধ হয়ে এলো তার। এমন সময় সেই লোকটি হলুদ আর সর্ষে পোড়া নিয়ে এলো। খুড়ো মেয়েটিকে ভালো করে লক্ষ্য করছিলেন। এরপর সর্ষে আর হলুদ পোড়া নাকের সামনে ধরতেই মেয়েটির শরীরের অস্থিরতা দেখা দিল। সে চোখ খুলল না ঠিকই, কিন্তু বিছানায় তার শরীরটা যেন কম্পিত হতে লাগলো। এরপর একটা আওয়াজ শোনা গেল এবং সেটি এলো মৃন্ময়ীর মুখ থেকে। গোঙানির শব্দ ভেসে আসতে লাগলো। সকলে স্থাণুর মতো দাঁড়িয়ে এই দৃশ্যই দেখছে। খুড়ো মেয়েটির কপালে ঠিক মাঝখানে নিজের বাম হাতের বুড়ো আঙুলটা ঠেকিয়েই প্রশ্ন করলেন, কে তুই? এখানে কেন এসেছিস? উত্তরটা এলো মৃন্ময়ের মুখ থেকে, আমি মন। জমিদার মশাইও চমকে উঠে বললেন, মোহন? কিন্তু সে তো অনেকদিন হলো মারা গিয়েছে। এবারে খুড়োর কিছু বলার আগেই মৃন্ময়ী বলে উঠল, মারা গেছে? আমাকে মেরে ফেলেছিস তুই? তুই লোক পাঠিয়ে আমাকে মেরে ফেলেছিস, শয়তান! জমিদার বাবু আতঙ্কে বিস্ময় বিস্ফারিত চোখে চেয়ে রইলেন। তার ঠোঁট দুটো ভয় কেঁপে উঠল। মৃন্ময়ী বলেই চলল, আমি গরিব ছিলাম, তোকে বলেছিলাম 1 বছরের খাজনা মুকুব করে দিতে। পরের বছর ভালো ধান হলে তোকে খাজনা কিছু বেশি দেব। তুই আমার কথা শুনলি না, কিছুতেই শুনলি না। লোক দিয়ে ওই রায়দিঘির জলে ডুবিয়ে মারলি আমায়। ভেবেছিলি তোর এই পাপের কথা কেউ জানতে পারবে না, তাই না? তোর মেয়েকে আমি নিয়ে যেতে এসেছি, ওর মুক্তি নেই। আর মাত্র 2 দিন, তারপরে অমাবস্যা। তোর পাপের শাস্তি তুই পাবি, এইভাবেই পাবি। ওকে না নিয়ে আমি কিছুতেই যাব না, কিছুতেই না। তুই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস এত? ওর তো কোনো দোষ নেই, তুই ওকে ছেড়ে দে। ওকে আমি নিয়ে যাবই, শুধু 2 দিনের অপেক্ষা। তোরা ওকে ধরে রাখতে পারবি না, কিছুতেই পারবি না। ওর বাপ আমার পুরো পরিবারকে কাঁদিয়েছে, রায়দিঘির জলে আমাকে লোক পাঠিয়ে হত্যা করেছে। ও কিছুতেই সুখী হতে পারবে না, কিছুতেই সুখী হতে পারবে না। আমি জানি ওর প্রাণ ওই মেয়ে, তাই ওকে আমি নিয়ে যাবই। মেয়েটি থামলো। খুড়ো দেখলেন মেয়েটির গা জ্বরে বুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি জল আনতে বললেন। খুড়ো এবার কপাল থেকে আঙুলটা সরিয়ে নিলেন। মেয়েটি তখন অসাড় হয়ে পড়ে গেল বিছানায়। এরপর খুড়ো মেয়েটির মাথার চারপাশে আঙুল ঘুরিয়ে কি যেন একটা মন্ত্র পড়ে দিতেই মেয়েটি ধীরে ধীরে চোখ খুলল। এখন আর সেই রক্তচক্ষু নেই, বেশ সাধারণ লাগছে তাকে। খুড়োকে সে প্রথমবার দেখল। খুড়ো তার কপালে হাত রেখে বললেন, এখন কেমন লাগছে মা? মৃন্ময়ী ঘাড় নেড়ে জানালো যে সে ভালোই আছে। বিছানা থেকেই তার বাবার দিকে মাথা উঁচু করে একবার তাকালো। দেখলো তিনি কপালে হাত দিয়ে বসে আছেন। সে ডাকলো, বাবা। বহুদিন ধরে এই ডাক শোনার জন্যই তিনি অপেক্ষা করছিলেন। ছুটে গেলেন মেয়ের কাছে।
মেয়েটির চোখ ছলছল করে উঠল, আর্দ্র স্বরে বলল, আমার 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 কি হয়েছে বাবা? আমি আমি উঠে বসতে পারছি না, কোথাও যেতে পারছি না কেন? জমিদার মশাই শক্ত করে মেয়ের হাত ধরলেন। খুড়ো এবার চোয়াল শক্ত করে বললেন, মোহনের সাথে কি হয়েছিল? কি করেছিলে ওকে? জমিদার মশাই ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, মোহন আমারই জমিদারিতে থেকে অন্য প্রজাদের আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল। আমি অনেকবার ওকে বসিয়ে বোঝানোর চেষ্টাও করেছি। সেদিনও তর্ক বিতর্কের পর আমি ওকে অনেক বোঝাতে লাগলাম। খুড়ো তাকে থামিয়ে দিয়ে বিরক্তির স্বরেই বললেন, যেটা জিজ্ঞেস করছি শুধুমাত্র সেই কথারই উত্তর দাও। আমার প্রজা হয়ে আমারই সাথে বেয়াদবি করবে, তর্ক করবে, এটা আমি মেনে নিতে পারিনি। তাই খুড়ো রাগে জ্বলে উঠলেন, বললেন, তাই ওকে খুন করেছিলে, তাই না? তোমার মেয়েকে যদি সত্যি সত্যি বাঁচাতে চাও তাহলে মোহনের দেহ উদ্ধার করে তার সৎকার করে তার পিণ্ডদানের ব্যবস্থা করো, আর প্রায়শ্চিত্তের আয়োজনটাও করে নিও। এছাড়া কিন্তু কোনো উপায় নেই। হ্যাঁ, আর একটা কথা, মোহনের পরিবারের কোনো খোঁজ নেওয়া হয়েছে? তারা কেমন আছে, কোথায় আছে, কিছু জানো? তাদের খোঁজ নিতে আগে লোক পাঠানো হোক। জমিদার মশাই তখনই লোক পাঠালেন, তবে কোনো খবর পাওয়া গেল না। আশেপাশে লোকেরা জানিয়েছে মোহনের মৃত্যুর পর তার বাড়ি থেকে সকলে কোথায় যেন চলে গেছে। খুড়ো সব শুনে বললেন, সব কিছুর উত্তর পাওয়া যাবে ওই রায়দিঘির জঙ্গলে। খুড়ো আরও বললেন, মোহনের বাড়িটা কোথায় ছিল যদি একবার দেখতে যাওয়া যায় তবে খুবই ভালো হয়। আচ্ছা, আমার সঙ্গে না দুটো লোক দিন যারা ওর বাড়ি চিনিয়ে দিতে পারবে। আমার সেখানে গিয়ে কিছু কাজ আছে। সেখান থেকে ফিরে এসে আমি রায়দিঘির জঙ্গলে যাব। আপনি আর মোড়ল মশাই তৈরি থাকবেন। আর হ্যাঁ, আরও কয়েকজন লোক সঙ্গে নিয়ে নেবেন। সেখানে কি হতে পারে তা কিন্তু জানা নেই। সেই কারণে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লোকজনের দরকার হবে। আর হ্যাঁ, একটা তামার ঘটিতে পবিত্র গঙ্গা জল নেবেন। তারপর সেই ঘটিকে ভালো করে লাল কাপড় দিয়ে মুড়ে নেবেন। আর আর বাকি কথা না হয় ওখানেই হবে। চলুন, আর বিলম্ব করা ঠিক হবে না। আচ্ছা শুনুন, খুকির মাকে বলুন খুকির পাশে এসে বসতে। ওর এখন পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের প্রয়োজন আছে। এখন সন্ধ্যা নেমেছে, আমরা কাল সকালে না হয় জঙ্গলে যাব। বেশ, তবে আপনার মেয়েকে চোখের সামনে মরতে দেখা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। মৃন্ময়ীর মা কেঁদে উঠলেন। জমিদার মশাই শিহরিত হয়ে বললেন, ঠিক আছে, তাই হবে। আজই চলুন তাহলে। এরপর মোড়ল মশাইকে বললেন, আপনি সঙ্গে গেলে একটু ভরসা পাই। আমি না তাহলে মোহনের বাড়িটা দেখে আসি। আপনারা কিন্তু সবাই তৈরি হয়ে থাকুন। আচ্ছা, আপনার লোকেরা কোথায়? জমিদার মশাই খুড়োর সাথে দুজন লোক পাঠালেন। ভৈরব খুড়ো মোহনের বাড়িটা ঘুরে দেখলেন। খুড়ো ফিরে আসার পর সকলে মিলে চলল সেই রায়দিঘির জঙ্গলে। এত ঘন জঙ্গলে লোকে দিনের বেলাতেই আসতে ভয় পায়। রাতের বেলায় এখানে যেতে গেলে বুকে সাহস দরকার হয়। কয়েকজন লোক মশাল হাতে চলছিল। একজনের হাতে একটা মাটি খোঁড়ার শাবল। জঙ্গলের ভিতরে ঢুকতেই তাদের মনে হলো তাদের শরীর ভারী হয়ে আসছে। পাতাগুলোর আওয়াজের আড়ালে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। খুড়ো বললেন, এই একজন মশাল নিয়ে সামনে এগিয়ে আয়। এই জায়গাটা উঁচু করে আলোটা ধরতো দেখি একবার। একটা বেঁটে রোগা গোছের লোক মশাল হাতে এগিয়ে এলো। মশালটা উঁচিয়ে ধরল সে। খুড়ো মন্ত্র পড়তে শুরু করলেন আর তার হাত থেকে গুঁড়ো গুঁড়ো মাটি ফেলতে লাগলেন। আরেক হাতে লাল কাপড় জড়ানো সেই তামার ঘটি। খুড়োর হাতের ঘটিটা নড়তে লাগলো। খুড়ো বললেন,
সকলে সামনের বড় গাছটার দিকে তাকাও। এরপর আকাশ কালো করে একটা ঘূর্ণির সৃষ্টি হলো। ঝড়ের আগমনে সকলেই ছড়িয়ে ছিটিয়ে গেল। হঠাৎ সকলে দেখতে পেল ঘূর্ণির ভিতর থেকে একটা লম্বা ছায়ামূর্তির আবির্ভাব ঘটল। সেই ছায়ামূর্তি দেখা দিল সামনের গাছটার উপরে। মুহূর্তের মধ্যেই সেই ছায়ামূর্তি অদৃশ্য হলো। পুরো কিছু একটা বুঝতে পেরে জমিদার মশাইয়ের হাতে সেই ঘটিটা রাখলেন আর নিজের বইতেটা আঙুলে জড়িয়ে ধরে মন্ত্র বলতে লাগলেন। সকলেই একটা গোঙানির শব্দও শুনতে পেল। ওদের সাথে যে লোকগুলো এসেছিল তাদের মধ্যে একজন খুব অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সকলে তাকে দেখতে লাগলো। মশালের আলোয় তার রক্তবর্ণ চোখ দুটোর দিকে তাকিয়ে সকলেই যেন আতঙ্কিত হয়ে উঠল। ভৈরব খুড়ো তার সামনে এসে দাঁড়ালেন। লোকটার রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে মন্ত্রপুত মাটি তার কপালে লেপে দিলেন। লোকটা থরথর করে কাঁপতে লাগলো আর গোঙাতেও লাগলো। কে তুই? কি চাস? আমি মোহন। এই জঙ্গলের ঠিক ঠিক এইখানে যেখানে তোরা দাঁড়িয়ে আছিস সেইখানে আমাকে মেরে পুঁতে দিয়েছিল ওই 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 নিষ্ঠুর জমিদারের লোকগুলো। অবশ্য তারা এখন কেউ আর বেঁচে নেই। আমি কাউকে বাঁচতে দিইনি। মাঝে শুধু 2টো দিন, অমাবস্যার দিনই সব শেষ। জমিদার শ্রীপতি মুখুজ্জের মেয়ের মৃত্যু দেখার জন্য তুমি তৈরি হও। মেয়েটাকে ছেড়ে দে। তোর দেহ সৎকারের ব্যবস্থা করবেন ওই জমিদার মশাই, আর তোকে মুক্তি দেওয়ার সব ব্যবস্থা করব আমি। কিন্তু মেয়েটাকে তোকে ছাড়তেই হবে। ছাড় ওকে। জমিদারের অত্যাচারে এখন আমার পরিবারের সবাই এখান থেকে চলে গেছে, আর ও কিনা সুখে থাকবে। আমি কিছুতেই ছাড়বো না। ওর মেয়েকে আমি নিয়ে যাবই। খুড়োর চোখ দুটো হঠাৎই যেন জ্বলে উঠল। জমিদার মশাইয়ের হাত থেকে ঘটিটা নিয়ে তার থেকে মন্ত্রপুত জল ছুঁড়ে দিলেন সেই লোকটির গায়ে। লোকটি চিৎকার করে উঠল, তুই কি করলি? তুই কি করলি? আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। বলতে বলতেই লোকটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর সকলে সেদিকে তাকিয়ে দেখে একটা সাদা কুণ্ডলি পাকানো ধোঁয়া সেই লোকটির শরীর থেকে বেরিয়ে এসে হাওয়ায় মিশে গেল। খুড়ো জমিদার মশাইকে উদ্দেশ্য করে বললেন, তুমি কিন্তু অত্যন্ত অন্যায় করেছ। এর শাস্তি তোমাকে পেতেই হবে। এই পৃথিবীতে মৃত্যুর আগে সকলকেই কিন্তু তার কর্মফল ভোগ করতে হয়। তোমার মেয়ে নির্দোষ। শুধুমাত্র তোমার কৃত পাপের শাস্তি ভোগ করছে তোমার মেয়ে। আমি এমন একটা ব্যবস্থা করে দেবো যাতে মোহনের অতৃপ্ত আত্মা শুধুমাত্র এই জঙ্গলেই থাকে, এর বাইরেও কোথাও যেতে পারবে না। তবে প্রতি অমাবস্যার এই জঙ্গলে একটি করে প্রদীপ জ্বালিয়ে যেতে হবে। এছাড়া একটি তামার পাত্রে পবিত্র গঙ্গার জল ও এই মাটিটা রেখে পাত্রটির মুখ লাল কাপড়ে জড়িয়ে এখানে রেখে দেবে। আর তার সাথে সাথে এই পিশাচের ক্ষুধা মেটানোর জন্য প্রতি অমাবস্যায় এক পাত্র তাজা রক্ত এখানে রেখে যেতে হবে। পিশাচ সেই রক্ত পান করলে তবেই শান্ত হবে। মাথায় রেখো, অমাবস্যার রাতে রক্ত না পেলে কিন্তু এই পিশাচ তোমাদের পুরো গ্রাম উজাড় করে দেবে। তখন আর কিন্তু কোনো মন্ত্রই অথবা তন্ত্র তাকে কিন্তু রুখতে পারবে না। ঠিক আছে? বংশ পরম্পরায় এই কাজ তোমাকে করে যেতে হবে। তোমার মৃত্যুর পর তোমার বংশের যে কোনো উত্তরসূরি এই কাজটা করতে পারবে। তবে নিয়মের অন্যথা হলেই মৃত্যু নেমে আসবে এই গ্রামে। জমিদার মশাই সম্মত হলেন। এই বলে ভৈরব খুড়ো একটি কাঠির সাহায্যে মাটির উপরে বেশ খানিকটা জায়গা জুড়ে গোল করে দাগ কাটলেন।
খানিকটা মাটি ছুঁড়তে লাগলেন ওই নির্দিষ্ট স্থানটিতে এবং তার সাথে চলতে লাগলো মন্ত্র উচ্চারণ। প্রায় ঘন্টা খানেকের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে শান্ত স্নিগ্ধ বাতাস বইতে লাগলো। জমিদার মশাই জিজ্ঞেস করলেন, আমার বড় কৌতূহল হচ্ছে, এই মাটি আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? এ মাটি কোনো সাধারণ মাটি নয়। আমি আজ মোহনের বাড়িতে সকালে যখন গিয়েছিলাম, সেখানে পৌঁছে দেখি বাইরে একটা পুজোর বেদি। বুঝতে পারলাম এই বেদিতে একসময় হরগৌরীর পুজো হতো। আমি সেখান থেকেই এই মাটিটা সংগ্রহ করে এনেছি। আচ্ছা, এবার তোমার মেয়ের কাছে নিয়ে চলো। অমাবস্যার কিন্তু আর মাত্র 2 দিন বাকি। ওকে একটা রক্ষা কবচ বেঁধে দিতেই হবে। সারা জীবন এই রক্ষা কবচটি ওকে কিন্তু ধারণ করতে হবে, তবেই এই পিশাচের হাত থেকে ওর মুক্তি পাওয়াটা সম্ভব। জমিদার মশাইয়ের বাড়িতে এসে বাড়ির সামনে থাকা সাদা আকন্দ ফুলের গাছ থেকে কয়েকটি ফুল তুলে নিলেন ভৈরব খুড়ো। তারপর বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়তে লাগলেন। তারপর সেই ছেঁড়া পাপড়িগুলো হাতে নিয়ে বাড়ির ভিতরে গেলেন। সোজা গিয়ে ঢুকলেন শয্যায় শায়িত মৃন্ময়ীর ঘরে। জমিদার গৃহিণী ভৈরব খুড়োকে দেখে ঘোমটা টেনে নিয়ে উঠে দাঁড়ালেন। জমিদার গৃহিণীর চোখে জল, তিনি মুখে কাপড় চাপা দিয়েই কাঁদছেন। তাকে উদ্দেশ্য করে খুড়ো বললেন, তুমি মা, তোমার চোখের জলে যে প্রার্থনা নিহিত আছে তা কিন্তু ব্যর্থ হবে না। তবে কি জানো মা, তোমার স্বামীর পাপের ফল ভোগ করেছে তোমার মেয়ে। মোহনের আত্মা কিন্তু প্রতিশোধ নিতে চায়। সেই প্রতিশোধ স্পৃহা তাকে কিন্তু পিশাচ করে তুলেছে। সে যে অপ্রতিরোধ্য। তবে তোমার মেয়ের আর কোনো ক্ষতি সে আর করতে পারবে না। এ ব্যাপারে তুমি সম্পূর্ণ নিশ্চিত থাকো। এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। আমি সেই ব্যবস্থা করব। কিন্তু মা, একটা কথা বলি, তন্ত্রের জোর আছে বটে, তবে ভগবানের বিচারে সকল পাপীই সমান। সেখানে জমিদার বা প্রজার কোনো ভেদাভেদ চলে না। তার কাছে সব দোষী নিজের কৃত পাপের সাজা পায়। দিন 2 পরেই এলো সেই কালান্ত অমাবস্যা। জমিদার বাড়িতে নিয়ম মেনে মা কালীর আরাধনা শুরু হলো। মৃন্ময়কে বসানো হলো দেবী মূর্তির ঠিক সামনে। পুজো করছেন বৃদ্ধ নিবারণ আচার্য মহাশয়। ভৈরব খুড়ো বসে আছেন মৃন্ময়ের পাশেই। পুজো দেখতে উপস্থিত হয়েছেন গ্রামবাসীরা। মন্ত্র পড়ে চলেছেন ঠাকুর মশাই। কালী পূজা সুতনাথ ভাবস্য বিবিধ প্রবৈধানি শ্রোক্তুমিছম মে কবজং পূর্বসূচিতম তমেব শরণাং নাত্রাহি মম দুঃখ সংকটত সর্বদুঃখ প্রশমনং সর্বপাপ প্রণাশনম সর্বদুঃখ প্রশমনং সর্বপাপ প্রণাশনম। মৃন্ময়ী এক দৃষ্টে চেয়ে আছে সেই দিকেই। আচার্য মশাই যজ্ঞ শুরু করেছেন। যজ্ঞের আগুনের হলকা এসে পড়ছে তার শান্ত স্নিগ্ধ মুখে। এমন সময় সকলে এক ভয়ানক চিৎকার শুনতে পেল। মনে হলো যেন কোনো বিশালাকায় ভয়ঙ্কর প্রাণীকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে এবং সে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে। জমিদার মশাই কাছেই দাঁড়িয়েছিলেন। খুড়ো ইশারায় তাকে ডাকলেন। জমিদার মশাই কাছে আসতেই তিনি কানে কানে বললেন, চিৎকার শুনতে পাচ্ছ? সময় হয়েছে, তৈরি হয়ে নাও। তোমায় যে যেতে হবে। যা যা বলেছিলাম সব কিন্তু মনে করে নিয়ে যেও। আর হ্যাঁ, তোমার গৃহিণীর সাথে দেখা করে তারপর যেও। শেষ কথাটা শুনে বুকটা ধক করে উঠল জমিদার মশাইয়ের। তবে কি খুড়ো কোনো বিপদের ইঙ্গিত পেয়েছেন? এমন কাজের কথা স্ত্রীকে না জানিয়ে করবেন বলেই তিনি ভেবেছিলেন, কিন্তু খুড়োর কথা অমান্য করার মতো ধৃষ্টতা তিনি দেখাতে পারলেন না।
একটি পিতলের প্রদীপ জ্বালিয়ে নিলেন। এক পাত্র বলির তাজা রক্ত ও মোহনের বাড়ি থেকে নিয়ে আসা সেই মাটি একটি তামার পাত্রে রেখে কিছুটা গঙ্গার জল মিশিয়ে নিলেন। পাত্রের মুখ ভালো করে লাল কাপড় দিয়ে বন্ধ করে দিলেন। এরপর দুজন লোক নিয়ে চললেন জঙ্গলের দিকে। তার সামনে একজন লণ্ঠন দুলিয়ে চলেছে, আর তার পিছনে যে লোকটি রয়েছে তার এক হাতে ঢাকা দেওয়া তাজা রক্তের পাত্র, আর একটা হাতে জল ও মাটি মিশ্রিত সেই তামার পাত্রখানি। ভৈরব খুঁড়ের বিধান মতো পুজো শেষ হওয়ার পরে একটি রক্ষা কবচ তিনি বেঁধে দিলেন মৃন্ময়ীর হাতে। তিনি মৃন্ময়ীর মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে বললেন, আজ থেকে এই কবচই তোমাকে রক্ষা করবে মা। তবে এই কবচ তখনই কাজ শুরু করতে পারবে যখন তুমি নিজের সব অপরাধ মাকে জানিয়ে মা কালীর কাছে আত্মসমর্পণ করবে। দেবীর শক্তির উপরে সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা ভজন হবে, তখনই এই রক্ষা কবচটি ঢাল হয়ে সমস্ত বিপদের হাত থেকে আজীবন তোমাকে রক্ষা করবে। জমিদার মশাই সেদিন যখন জঙ্গলে গিয়েছিলেন, সেখানে পৌঁছানোর পরে তিনি বললেন, মোহন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত। তুমি আমাকে যা শাস্তি দেবে দাও, শুধু আমার মেয়েকে তুমি মুক্তি দাও। রক্তপূর্ণ তামার পাত্র, জলের ঘটি ও প্রদীপ সেখানেই মাটিতে নামিয়ে রাখলেন জমিদার মশাই। তারপর পিছন ফিরে জঙ্গল থেকে বেরোতেই যাবেন, এমন সময় পিছন থেকে কে যেন তার গলা চেপে ধরল। চিৎকার করে উঠলেন জমিদার মশাই। বাকি দুজন যারা জমিদারের সাথে এসেছিল তারা প্রাণ ভয়ে দৌড়ে পালাতে গেলে কে যেন অন্ধকারে তাদের পা টেনে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। জমিদার মশাইয়ের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। তিনি মাটিতে বসে হাঁপাতে লাগলেন। ততক্ষণে গলার উপর থেকে সেই অদৃশ্য হাতটা সরে গিয়েছে, কিন্তু জমিদার মশাই মাটি থেকে উঠে দাঁড়াতে পারছেন নাই বা কেন। তিনি অনুভব করলেন তার গলায় ব্যথা করছে। হাত দিতেই দেখলেন রক্ত। সেই রক্ত গাছের শিকড়ের মতো তার সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। নিজের শরীরের দিকে তাকিয়ে যন্ত্রণায় আর্তনাদ করতে লাগলেন জমিদার মশাই। অদ্ভুত ব্যাপার হলো, তার দেহ থেকে রক্তের ধারা মাটিতে পড়ছে না। কোনো এক অদৃশ্য শক্তি সেই রক্ত শুষে নিচ্ছে ধীরে ধীরে। এক সময় জমিদারের রক্ত শূন্য দেহটা পড়ে থাকে সেই নিশ্চিদ্র অন্ধকারের অতলে। বাবা চিৎকার বন্ধ হয়ে গেলে ঝিঁঝির ডাকে পুনরায় মুখর হয়ে ওঠে জঙ্গলের চারপাশ। এই ঘটনার পর থেকেই এখানে নাম হয় মরা খোলার জঙ্গল। জমিদারের মেয়ে সেই রক্ষা কবচের গুণে ধীরে ধীরে ভালো হয়ে ওঠে, তবে সেই পিশাচ এখনো এই জঙ্গলেই রয়েছে। প্রতি অমাবস্যায় গগনভেদী আর্তনাদ শুনতে পাওয়া যায়। সেই জমিদার এখন আর বেঁচে নেই, তার মেয়ে আছে এখনো, সেই গ্রামেই থাকে। জমিদারের একমাত্র ছেলে মৃগাঙ্কও বড় হয়েছে। সে প্রতি অমাবস্যায় বাড়িতে কালী পূজা হয়ে যাওয়ার পর বেশ রাতেই সেই তাজা রক্তের পাত্র নিয়ে এই জঙ্গলেই আসে, কিন্তু তার কোনো ক্ষতি করেনি এই পিশাচ। আজ তো সেই দিনই। আজ তার চিৎকার শুনতে পাওয়া আশ্চর্যের কিছু নয়। মাঝি থামল, তারপর বলল, আকাশের দিকে তাকিয়ে দেখুন কর্তা। আমি অবাক হয়ে দেখলাম আকাশে চাঁদের দেখা নেই। মনে পড়ল মা বারবার করে বলেছিলেন আজ অমাবস্যা, সাবধানে যাতায়াত করতে। আমি বললাম, আজ অমাবস্যা, তাই এই পিশাচ তাজা রক্তের পিপাসু হয়ে উঠেছে, আর সেই জন্যেই এই মর্মভেদী চিৎকার। হঠাৎ একটা শক্ত কিছুতে নৌকো আঘাত করে থেমে গেল। বুঝতে পারলাম নৌকো ভুবনডাঙ্গার ঘাটে এসে পড়েছে। মাঝির পাওনা মিটিয়ে দিয়ে পারে উঠলাম। অন্ধকারে পকেট হাতড়ে টর্চ বের করলাম।
ধীরে ধীরে দিদির বাড়ির দিকে পা বাড়ালাম। রাত তখনও নিঝুম। একাকী পথ চলেছি আর ভাবছি মোহনের কথা, ভৈরব তান্ত্রিকের কথা, স্বৈরাচারী জমিদারের ভীষণ অত্যাচারে শোষিত হওয়া গ্রামবাসীদের দুঃখের দিনগুলোর কথা। এমন কত মোহনের অজানা কাহিনী গ্রাম বাংলার মাটিতে মিশে আছে। হাওয়ায় সেই আর্তনাদ হয়তোবা ভেসে আসে, কিন্তু সেই আর্তচিৎকার, হাহাকারের শব্দ সাধারণ মানুষের কান পর্যন্ত পৌঁছতে পারে না। তারা নিতান্তই ব্যর্থতায় ডুবে যায় মাটির গভীরে, ঘন অন্ধকারে।